আশা করছি সকলে খুব খুব ভালো আছো। প্লেটে ও পথেতে সকলকে অনেক অনেক স্বাগত। আমার লখনউয়ের আগের ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছিলে, তার জন্য আমি সেকেন্ড পার্টটা নিয়ে আবার চলে আসলাম। একটু দেরি হলো আসতে, আসলে ভিডিওটা একটু লম্বা হতে চলেছে। তো এই ভিডিওটাতে না আমি গোটা লখনউয়ের ডে 2তে আমরা কোথায় কোথায় কি কি গেছিলাম, কি কি দেখতে পেরেছিলাম, সমস্তটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, কিন্তু অনেক কিছু জানতে পারবে ভিডিওটা থেকে, আর অনেক জায়গা তোমরা ভিডিও থ্রু দিয়েও দেখতে পারবে। আমি চেষ্টা করেছি বেশিরভাগ জায়গাগুলোকেই কভার করার যতটা পেরেছি। দেখতে থাকো তোমরা কেমন লাগে। তো এদিন সকাল সকাল উঠেই আমরা চলে গিয়েছিলাম আমরা যে হোটেলটায় ছিলাম তার চতুর্দিকটা একটুখানি দেখতে। যদি আমার সাজেশন নিতে চাও, আমি বলবো লখনউ গেলে কিন্তু এই প্যালেসটাতে একটাবার তোমরা গিয়ে থাকতেই পারো। মনে হবে না যে কোনো হোটেলে আছো, এত সুন্দর রাজকীয়ভাবে প্যালেসটাকে সাজানো। কিছু কিছু ক্লিপ আমি শেয়ার করলাম এর তোমাদের সাথে। চেষ্টা করব পরের কোনো ভিডিওতে শুধু এই হোটেলটা সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করতে। হোটেলটায় সকাল সকাল উঠে আমরা চতুর্দিকটা এত ভালো লাগছিল, সূর্যোদয়টা এখান থেকে খুব সুন্দর দেখতে পাওয়া যায়, সেটাকেও আমি কভার করেছিলাম। তোমরা ওঠার পথে হয়তো খেয়াল করেছো। এখানে চতুর্দিকটা ঘুরে টুরে এইবার দেখলাম না বেলা হয়ে যাচ্ছে, চলো বেরিয়ে পড়া যাক। সামনেই আমি সূর্যোদয়ের একটা ক্লিপ তোমাদের সাথে অ্যাড করে দেবো, দেখো কি সুন্দর লাগছে না। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, ছটা বেজে গেছে না, ছটায় আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল, 6:23 বাজে। তো আমরা টোটো বুক করে এখন যাচ্ছি বাড়াইমামবাড়ার দিকে। বাড়াইমামবাড়া, ছোটাইমামবাড়া, একদম সব কটা পাশাপাশি। তো ব্যাস কথা বলতে বলতে পৌঁছেও গেলাম, কারণ রাস্তাঘাট সকাল সকাল তো এমনিই ফাঁকা ছিল। তার মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম একটা উবের টোটো। তো বেশিক্ষণ আমাদের লাগেনি, চতুর্দিকটা দেখতে দেখতেই যেন খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। লখনউকে সবাই নবাবের শহর বলে না, সত্যিই তাই। চতুর্দিকটা দেখলেই মনে হয় নবাবী আমলের সমস্ত কিছু। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম। আর এই যে বাড়াইমামবাড়া, যেটাকে ক্যামেরায় আমার পক্ষে কভার করাটা একটু চাপ হচ্ছিল, কারণ অনেকটা এরিয়া জুড়ে ছিল না। আমি পরে পারলে এর একটা ছবি তোমাদের সাথে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? তো এখন চলো বাড়াইমামবাড়ার দিকে আমরা যাই, দেখি এর ভেতরে কী কী রয়েছে। আর এটা ছিল রুমি দরওয়াজা, আমরা একটু বাদেই ওখানে যাব। তার আগে আমরা যে সময় গিয়ে পৌঁছেছিলাম তখন বাড়াইমামবাড়া খুলে গিয়েছিল। তো চলো ভেতরে যাওয়া যাক এবং এর বিভিন্ন কল্পকথা তোমাদের সাথে, যেগুলো আমি ওদের কাছ থেকে শুনেছি, চেষ্টা করবো একটু একটু করে শেয়ার করার। প্রায় ফাঁকাই ছিল আমরা যখন ঢুকেছিলাম, সুন্দর লাগছিল সকালের পরিবেশটা। আর আমি চেয়েও ছিলাম কি এরকম ফাঁকায় ফাঁকায় পুরো জায়গাটাকে দর্শন করতে, যাতে সমস্ত হিস্ট্রি আমি নিজেও জানতে পারি এবং তোমাদের সাথেও শেয়ার করতে পারি। লখনউ শহরের কিন্তু এটি একটি অন্যতম স্থাপত্য বাড়াইমামবাড়া। এটি নবাব আসাফউদ্দৌলা 1784 সালে নির্মাণ করেন। সেই সময় অযোধ্যা ও লখনউ অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। মানুষের জন্য কর্মসংস্থান করার চেষ্টা করেছিলেন এই নবাব আসাফউদ্দৌলা, কিন্তু তিনি জানতেন তার প্রজাদেরকে যদি তিনি এমনি কর্মসংস্থান দেন বা এমনি রুজিরুটির ব্যবস্থা করে দেন তারা সেটাকে হয়তো সহজে গ্রহণ করতে চাইবেন না। তিনি তখন কি করেছিলেন জানেন? তিনি তখন একদল প্রজাদেরকে রেখেছিলেন সকালবেলা এই ইমারত তৈরি করার জন্য, আরেক দলকে রেখেছিলেন তিনি তখন সেটাকে ভাঙার জন্যে। সুতরাং তারা দুজনেই ভাবছিল, দুই দলই ভাবত যে তারা কর্ম করছে এবং তিনি এর বিনিময়ে তাদেরকে রুজিরুটির ব্যবস্থা করে দেন। এবার এর ভেতরে এন্ট্রির জন্য যে টিকিটের চার্জেসটা রয়েছে, চলুন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। এখানে দেখতেই পাচ্ছেন এই বোর্ডটাতে বিভিন্ন রকম চার্জেস লেখা রয়েছে। কম্বাইন্ড ইন্ডিয়ান পাস যেটা 50 টাকা, আমরা সেটা কেটেছিলাম। এখানে আপনি ভুলভুলাইয়া, বাউলি, পিকচার গ্যালারি, শাহী হাম্মাম পুরো জিনিসটা আপনার কভার হয়ে যাবে। আপনারাও চাইলে সেটাই কাটতে পারেন। কিন্তু ভেতরে পুরো পরিবেশটা আমরা বেশ সুন্দর করে উপভোগ করছিলাম, ভালোও লাগছিল বেশ দেখতে। ও একটা কথা আপনাদের বলে দিই, ভুলভুলাইয়ায় যাওয়ার জন্য কিন্তু অবশ্যই গাইড নিয়ে নেবেন, নইলে ভুলভুলাইয়াটা এমনভাবেই তৈরি আপনি কিন্তু হারিয়েও যেতে পারেন। ভুলভুলাইয়ার ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া একেবারেই অ্যালাউ ছিল না, এমনকি এর ভিতরেও ক্যামেরা অ্যালাউ ছিল না। আমি চেষ্টা করেছি যেখান থেকে সম্ভব ছোট ছোট করে ক্লিপিংস নেওয়ার। অবশ্যই এই জায়গাটা ভিজিট করলে তবেই এর আসল মর্মার্থ আপনারা বুঝতে পারবেন এবং নিজের চোখে দেখলে তবেই না বোঝা যায় সেই জিনিসগুলো, তাই না? চলুন ভুলভুলাইয়া সম্পর্কে একটু ছোটোখাটো কিছু আপনাদের বলি। এই যে বাড়াইমামবাড়া না, এর অন্যতম আকর্ষণ হলো ভুলভুলাইয়া। এটা একটা বিশাল গোলক ধাঁধা, যেখানে প্রায় 1000-এরও বেশি সরু পথ, ঘর এবং সিঁড়ি রয়েছে।
এখানে একবার প্রবেশ করলে বেরোনোর পথ বের করা কিন্তু ভীষণ কঠিন, সুতরাং গেলে অবশ্যই গাইড নিয়ে যাবেন, নাহলে একদমই যাওয়ার চেষ্টা করবেন না। তখন এই ভুলভুলাইয়া তৈরি করা হয়েছিল কেন জানেন? নিজেদের প্রতিরক্ষার উদ্দেশ্যে, যাতে শত্রুরা সহজে ভেতরে প্রবেশ করতে না পারে। এদের একটি স্থাপত্যের এটি অন্যতম একটি উদাহরণ ছিল। এবার আমরা ভুলভুলাইয়াটা পুরোটা কভার করে, আমি একটা ছোট্ট ক্লিপ মেবি ভেতরে এখানে ভুলভুলাইয়ার অ্যাড করে দিয়েছিলাম আপনাদের সাথে। এখানকার যে ছাদ সেটায় চলে এসলাম। এখান থেকে এত সুন্দর লাগছিল পুরো জায়গাটা দেখতে, না গেলে আপনি সত্যিই বিশ্বাস করতে পারবেন না, অপূর্ব লাগছিল। ছাদটা খুব সুন্দর করে মানে পুরো বাড়া ইমামবাড়াটাকে কভার করেছে, এবং আপনি এখান থেকে দাঁড়িয়েই পুরো পিকচার গ্যালারি আরও সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। ভীষণ সুন্দর করা। আমি এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করার জন্য একটু চতুর্দিক হেঁটে দেখে নিচ্ছিলাম, কারণ গেছি তো একবারই, আবার কবে যাব তার তো কোনো ঠিক নেই। এই বাড়া ইমামবাড়ার কিন্তু প্রধান আকর্ষণ হলো এর বিশাল হলঘর এবং সেই হলঘরের এই ছাদ। হলঘরের এই ছাদের বৈশিষ্ট্য শুনলে আপনারা আশ্চর্য হবেন। এর কিন্তু কোথাও কোনো লোহার দণ্ড, কাঠ বা কংক্রিটের বিম এখানে ব্যবহার করা হয়নি, শুধু ইট ও চুন দিয়ে ভল্ট আকৃতিতে ছাদটা তৈরি করা হয়েছিল। এবার ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম বাউলিতে। চলুন বাউলির কিছু তথ্য কথা আপনাদের সাথে শেয়ার করা যাক। ইমামবাড়ার ভেতরের এই বাউলিটি কিন্তু স্থাপত্যকে আরও অনেক বেশি রহস্যময় করে তোলে। এই বাউলিটি একটি 5 তলা বিশিষ্ট সিঁড়িঘাট, যেখানে ধাপ বেয়ে নিচে নামলে গভীর কূপে পৌঁছানো যায়। এর প্রধান জলের উৎস কি জানেন? গোমতী নদী, যা ভূগর্ভস্থ পথ দিয়ে কূপের সঙ্গে যুক্ত, ফলে এই কূপে সবসময় জল পাওয়া যেত। বাউলির ভেতরটা ঠান্ডা থাকে, আর নবাবী আমলে গরমকালে এর ভেতরে অনেক নবাবরা এসে তখন থাকতেন। বলা হয় এর ভেতরে এমন অনেক গোপন সুড়ঙ্গ আছে যা লখনৌ শহরের নানা জায়গার সঙ্গে যুক্ত। কেউ কেউ মনে করেন সরাসরি এটি দিল্লি বা ফৌজাবাদ পর্যন্তও নাকি পৌঁছে গিয়েছিল। অনেক ইতিহাসবিদরাও আসলে মনে করেন যে প্রতিরক্ষার জন্যই এই সুড়ঙ্গগুলো বানানো হয়েছিল, যাতে নবাবরা বিপদের সময় এখান থেকে খুব তাড়াতাড়ি পালিয়ে যেতে পারে। বাউলির জল নাকি জাদুর মতো, যেখানে শত্রু ঢুকতো আর ফিরে আসতে পারতো না। সম্ভবত গোলকধাঁধার মতো পথ আর অন্ধকার পরিবেশের কারণে একথা প্রচলিত রয়েছে। চলুন এবার বাউলিও কভার করা হয়ে গেছে। এবার আমরা ধীরে ধীরে এখান থেকে যাচ্ছি রুমি দরওয়াজার দিকে, যার একটা ছবি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই হচ্ছে সেই রুমি দরওয়াজা। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, তাই না? এটা হচ্ছে রুমি দরওয়াজার ব্যাক সাইডটা। সামনের দিকে গেলে তার ফ্রন্ট সাইডটা আপনারা দেখতে পারবেন। এবং রুমি দরওয়াজাটাকে কভার করার পর আমরা সেখান থেকে যাব ক্লক টাওয়ার এবং পিকচার গ্যালারির দিকে। চলুন দেখতে থাকুন। এই বাড়া ইমামবাড়া থেকে রুমি দরওয়াজার ডিস্টেন্স কিন্তু খুব বেশি নয়। আমি শুরুতে আপনাদেরকে ছবিতে দেখাচ্ছিলাম না, এই ধরুন হাঁটা পথে 3 মিনিট থেকে 4 মিনিট হবে। এবং এখানে আমি এটাই বলছিলাম যে চলুন আমরাও যাই, আপনারাও দেখুন আমার সাথে সাথে। এই হচ্ছে রুমি দরওয়াজার ফ্রন্ট গেট। কি অসাধারণভাবে তৈরি করেছিল না? অপূর্ব লাগছিল দেখতে সামনে থেকে। রুমি দরওয়াজাটিকে আমরা কভার করার পর এখান থেকে সোজা হাঁটতে থাকবো এবার ক্লক টাওয়ারের দিকে। আর এই দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে রুমি দরওয়াজার। এই হচ্ছে ফ্রন্ট গেট। এখান থেকে আমরা সোজা হাঁটছিলাম, হেঁটে ওই যে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন, ওই ক্লক টাওয়ারের ওখানে আমরা যাব। এই যাওয়ার পথে আমাদের তো খুব খিদে পেয়ে গেছিলো, আর তখন সকাল সকাল কোনো দোকানও খোলেনি, কিন্তু যেতে যেতে একটা আমরা ভেন্ডিং মেশিন দেখতে পেরে গেছিলাম। তো সেখান থেকে আমরা খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। আপনারাও যদি আমাদের মতো এরকম সকাল সকাল বেরিয়ে থাকেন আর রাস্তায় খিদে পায়, ওর পাশেই দেখবেন একটা এরকম মেশিন পেয়ে যাবেন আপনারা, যেখানে প্রচুর খাবার অ্যাভেলেবেল রয়েছে। পে করুন আর খেয়ে নিন, তারপরে বাকিটাও ঘোরাঘুরি আপনারা আনন্দ করে মজা করে একদম কাটান। এই যে ক্লক টাওয়ার, এটাকে দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। এটাকে ঘেরাও করা ছিল। কেন ঘেরাও করা ছিল এটা আমরা লাস্ট অবধি উদ্ধার করতে পারিনি, কিন্তু যাই হোক দেখতে বেশ ভালোই লেগেছিল। সবই হাঁটা পথে ওই ধরুন 2 মিনিট 3 মিনিট, মানে রুমি দরওয়াজা থেকে এই ক্লক টাওয়ার আবার ধরুন ওই 3 মিনিট মতো। এইবার আমরা আস্তে আস্তে প্রবেশ করব হচ্ছে পিকচার গ্যালারির দিকে, যেটার ওপেনিং টাইম গুগলে তো দেখাচ্ছিল 10টা, কিন্তু সৌভাগ্যবশত আমরা গিয়ে পেয়ে গেছি ওটা 8:30টার সময় খোলা। তো এটা টাইমিং সম্পর্কে আমি শিওর বলতে পারছি না কটায় খোলে। আর এই যে ক্লক টাওয়ারের ওপরে যে অংশটা দেখছো সরু মতো, ওটা আগে নাকি সোনার ছিল, ইংরেজরা নাকি সেটাকে চুরি করে নিয়ে চলে গেছে। ওখানে যে গাইড ছিল তিনি আমাদের এটা বলেছেন, এখন এটা পেতলের রয়েছে। এখানে যে নদীটা দেখতে পাচ্ছ এটা আগে গোমতী নদীর সাথে কানেক্টেড ছিল, এখন নেই। আর এর ভেতরটাই হচ্ছে টোটালটা আমি দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে। এই যে দরজাগুলো দেখছেন এটা টোটালটা গার্ড করা রয়েছে। আমরা অলরেডি এই জায়গাটাকে দেখার পর আমরা বাইরে এসে বাইরের ভিউটা দেখছিলাম। এটাই পিকচার গ্যালারি। এখানে বিভিন্ন নবাবদের বিভিন্ন রকমের ছবির ইতিহাস আপনারা গেলে জানতে পারবেন। সত্যি ইন্টারেস্টিং। আমি এর পুরো স্টোরিটা আমার পক্ষে বলা সম্ভবও নয়, কারণ অনেকটাই বড় স্টোরি ছিল,
কিন্তু এটা দেখার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে, কারণ এর একটা ক্লিপও আমি নিতে পারিনি এখান থেকে। তো চাইলে আপনারা এসে একবার এখানে দেখতেই পারেন। ছবিগুলো যে তখনকার দিনের যে 3D ছবি আপনি বলেন না, হাতে আঁকা 3D ছবি, আমরা এখন যেগুলোকে ক্যামেরায় বলি 3D ছবি বা 3D ফিল্ম, ছবিগুলোর মধ্যে হাতে আঁকা ছবি যে 3D হয়, সেটা এই পিকচার গ্যালারিতে গিয়েই আমার দেখে আমার নিজের ধারণা হয়েছিল। এখানে রাখা না প্রত্যেকটা ছবিতে নবাবরা রাজকীয় পোশাক পরে আছেন। আর ছবিগুলোর বিশেষত্ব কি জানেন? আপনি যেভাবেই দাঁড়াবেন না কেন, মনে হয় যেন যে নবাবদের যে প্রতিকৃতিগুলো যেগুলো রয়েছে সেখানে, সেগুলো আপনার দিকেই তাকিয়ে আছে। আলো ছায়ার নিখুঁত ব্যবহারের কারণে অনেকে বলেন ছবিগুলো যেন নড়ে উঠেছে বা তাদের দিকে তাকিয়ে হাঁটছে মনে হচ্ছে, মানে একেবারে যেন জীবন্ত লাগে। তখনকার দিনের 3D ছবি বলতে যা বুঝবেন, এখানেও এই পিকচার গ্যালারিতে নবাবদের ছবিগুলো তারই একটি অন্যতম উদাহরণ। ওখানকার মানুষরা বিশ্বাস করেন এই ছবিগুলোতে নাকি এক অদ্ভুত রকমের জাদু রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওটা ছোটা ইমামবাড়া, আমরা কিন্তু একটু বাদে ওখানেই যেতে চলেছি। আর তার পাশেই রয়েছে সাদা কালারের যেটা, ওটা জামা মসজিদ, যেখানে যাওয়াটা আমাদের পক্ষে আর মানে সময় হয়ে ওঠেনি একেবারেই, নইলে আমরা যাওয়ার চেষ্টা করতাম, কারণ ওই সেম ডেটেই আমাদের ট্রেন ছিল, আমাদের ওই দিনই ব্যাক করতে হতো। পিকচার গ্যালারি দর্শন হয়ে গেছে, এই হচ্ছে পিকচার গ্যালারির সিঁড়ি, যেখান দিয়ে নামছিলাম আমি। দেখে টেকে এইবার এগোবো হচ্ছে আমরা ছোটা ইমামবাড়ার দিকে। চলুন, এই ছোটা ইমামবাড়ার সামনে চলেই এসেছি। এই যে ছোটা ইমামবাড়া, সত্যি মানে প্রত্যেকটা জায়গা দেখে এত ভালো লাগছিল, মানে এত নিখুঁতভাবে সমস্ত জায়গাগুলোকে তৈরি করা। লখনৌকে নবাবের শহর কেন বলা যায়, সেটা কিন্তু ওখানে গেলেই একমাত্র আপনি উপভোগ করতে পারবেন। এই ছোটা ইমামবাড়ার স্থাপত্যে কিন্তু মুঘল, পারস্য, আউধি নকশার একটা মিশ্রণ দেখা যায়। বাইরের অংশে সোনালী গম্বুজ ও মিনার রয়েছে, যা একে একেবারে একটা রাজকীয় সৌন্দর্য দান করেছে। আর আপনি যত ভেতরে প্রবেশ করবেন, ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তবু আমি কিছু জিনিস লক্ষ্য করেছি, সেটাই শেয়ার করছি। ভেতরের অংশে বেশ ঝাড়বাতি, রঙিন কাচ, আলংকারিক ঝুলন্ত লণ্ঠন, আয়না ও চমৎকার ক্যালিগ্রাফির একটা কাজ দেখা যাবে। একেবারে আলোর প্রাসাদ, ভেতরে ঢুকলেই আপনার সেটা মনে হবে। আরেকটা জিনিস, এখানে ঢোকার সময় দেখেছিলেন কিছু লোকজন বসে আছে, তারা আপনাকে ওড়না প্রোভাইড করবে, কারণ এখানে ঢোকার সময় মাথায় ওড়না দেওয়াটা ম্যান্ডেটারি। এই ওড়নার সম্পর্কে ইতিহাস আমি বলছি আপনাদের। মোটামুটি আমাদের যা যা ছিল সবই কভার করা হয়েছে, সবই আমরা দেখতে পেয়েছি। আর এখানে আসার একটা মেন জিনিস, ওরা এরকম দুপাট্টা দিয়ে দেবে, তো কেউ যদি চাও সাথে ক্যারি করতে পারো, নাহলে ওদের দুপাট্টা নিয়ে ঢুকতে হবে। যেটাতে একটু স্মেল আছে, আমি সত্যি কথাটাই বললাম। তা আমি নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা আমার আপাতত হোটেলে রাখা রয়েছে, মধ্যে কথা মাথা ঢেকে ঢোকার জন্য এখানে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আজকের মতো টাটা।